বিরতির পর ফিরে এলাম হাই পিচে কোন পথে পাহাড় এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার মুখপাত্র কিশোর ভান, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। আমরা আবার আলোচনায় ফিরব। আমি কিশোর ভানের কাছে একটা প্রশ্ন করব। আপনি অথরিটির প্রশ্ন তুলেছেন যে জিটিএ কে অথরিটি দেওয়া হয়নি। কোথাও কোথাও এরম অভিযোগও এসছে যে জিটিএর যে বিভিন্ন খাতে যে টাকা বরাদ্দ করা হয়েছে সেই টাকা বরাদ্দ করার হিসেব অর্থাৎ যে অ্যাকাউন্টস, সেই অ্যাকাউন্টসের হিসেব নিকেশ রাজ্য সরকারকে ফরওয়ার্ড করা হয়নি। অর্থাৎ ধরুন 100 টাকাও যদি আপনার কাছে আসে, সেই 100 টাকা আপনি কোন খাতে ব্যয় করলেন সেই জিনিসটা আপনাকে জানাতে হবে জিটিএ। কিন্তু অভিযোগ যে সেটা আপনারা পাঠাননি বা কোনো সময় সে ব্যাপারে কোনো স্বচ্ছতা দেখা যায়নি, যে কারণে সৌমিত্র মোহনের সঙ্গে আপনাদের সমস্যা। যদি এটা হয় আমি বলবো যে এর আগে বেঙ্গল অ্যান্ড সেন্টার, কেন্দ্র, রাজ্য সরকার আর কেন্দ্র, আগে অনেকবার এটা হয়েছে। এখানে যা ফান্ড আসতো স্টেটের জন্য তার ডিটেলস দেওয়া হতো না। সেটার কি বলবেন আপনি? না, সেটা দেওয়া হতো না যদি না হয় তাহলে এটা কি জাস্টিফাই করে? আই ডু নট, বাট এটা হতো তো এই বেঙ্গলের মধ্যেই হতো। আগের গভর্নমেন্টের ক্ষেত্রে এটা হয়েছিল তো। যেখানে जब दिल में रहेगा आक्रोश, तकलीफ, मुंह में जितना भी हंसी रहे, आप जितना ही बोलिएगा पहाड़ हास्य डायलॉग्स, यही तरह का प्रॉब्लम आएगा। আমি বিশ্বনাথ চক্রবর্তী যে অভিযোগটা উঠেছে, আপনি তো জানেন যে এই ফান্ড ডিসবার্সমেন্ট একটা বড় ইস্যু, এবং আপনি কি মনে করেন যে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনকে আরও বেশি সভার্নিটি দেওয়া, আরও বেশি অটোনমি দেওয়া, এইগুলোর কি আরও প্রয়োজন ছিল? যাতে আমি দুটো ক্ষেত্রেই বলবো। 1988 যখন দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল তৈরি হলো, সেই সময় বামফ্রন্ট যেভাবে তাকে ডিল করেছিল, মানে মিস ডিল যদি বলি আমি, একইভাবে তৃণমূল পরিচালিত সরকার জিটিএ এর ক্ষেত্রেও কিন্তু করেছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমি যখন অটোনমিতে যাচ্ছি, এবং অটোনমি কিসের পার্সপেক্টিভে যাচ্ছি? একটা জনগোষ্ঠীগত আন্দোলনের প্রেক্ষিতে, অর্থাৎ আইডেন্টিটি পলিটিক্সকে সলিউশনে আনতে। ফলে সেখানে কিন্তু অনেক বেশি আমার দরদ থাকতে হবে, অনেক বেশি মানে অ্যাপলিটিক্যালও হতে হবে। আমি যেভাবে এগ্রিমেন্টটা করেছি সেই স্পিরিটে কিন্তু আমি ইমপ্লিমেন্টেশনে গেলাম না। আমার এগ্রিমেন্টে বলা ছিল 59টা দপ্তর আমি সরাসরি জিটিএ কে দেব, অথচ দেখা গেল আমি সেই দপ্তরগুলো ছাড়তে আমি অনীহা দেখাচ্ছি। দিনের পর দিন চলে যাচ্ছে, সেগুলো ডেলিগেট করা হচ্ছে না। একইভাবে আমি বলবো যে যেভাবে ফান্ড ট্রান্সফার করার কথা ছিল সেইভাবে ট্রান্সফার ফান্ড কিন্তু হচ্ছে না। সেটা কিন্তু ডিজিএসসির সময়ও একই অভিযোগ ছিল। দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল যখন সুভাষ সিং চালাতেন, তিনি প্রায় অভিযোগ করতেন যে আমি ডেভেলপমেন্টটাকে যে নিয়ে যাব তার জন্য সময় মতন ফান্ড পাচ্ছি না, এবং আমাকে যতটুকু ফান্ড দেওয়ার কথা ছিল সেই পরিমাণে ফান্ড দেওয়া হচ্ছে না। এখানে রাজ্য সরকার যেটা আবার করলো, নতুন তৃণমূল পরিচালিত সরকার, তারা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আন্ডারে ডেভেলপমেন্টটাকে নিয়ে গেল। অর্থাৎ দার্জিলিং এর একটা কালভার্ট হলেও সেই কালভার্টের কে পরিচালনা করছে, মানে রূপায়ণের দায়িত্ব কে আছে? গৌতম দেব, অর্থাৎ দার্জিলিং উন্নয়ন দপ্তর। অর্থাৎ দার্জিলিং উন্নয়ন দপ্তরের মাধ্যমে ডেভেলপমেন্ট করা, উত্তরবঙ্গ একটা সুপারভিশন রাখা, অর্থাৎ কোন জায়গায় অটোনমিটা কিন্তু এফেক্ট হচ্ছে। আপনি যখনই দার্জিলিং মানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর রাখছেন, তার আন্ডারে বিপুল বাজেটও রাখছেন, এবং দার্জিলিং এর উন্নয়নে সরাসরি তারা ইন্টারফেয়ার করছে, তার মানেই হচ্ছে যে জিটিএ এর যে অটোনমি, সেই অটোনমিতে কোনো না কোনো ভাবে কিন্তু আপনি আঘাত করছেন। কিন্তু তার থেকেও যে একটা সমস্যা আপনি এগ্রিমেন্টের মধ্যে রাখলেন, তখন আপনি বললেন না, সেটা হলো হাই পাওয়ার কমিটি আপনি তৈরি করলেন। এতদিন পর্যন্ত জিটিএ এর মানে দার্জিলিং এর এলাকার সাথে সমতলের আসবে কি আসবে না সেটা একটা মানে মৌখিক ব্যাপার ছিল। এবার আপনি চুক্তির মধ্যে হাই পাওয়ার কমিটি তৈরি করলেন, যে হাই পাওয়ার কমিটিকে আপনি স্বীকৃতি দিয়ে বললেন যে তারা নির্ধারণ করবে কোন কোন মৌজা সমতলে যুক্ত হবে, কোথার সাথে যুক্ত হবে, গোর্খাল্যান্ডের সাথে যুক্ত হবে বা দার্জিলিং এর সাথে যুক্ত হবে। অর্থাৎ যেটা ছিল মৌখিক বিষয়, সেটা আপনি আনুষ্ঠানিকভাবে কিন্তু সরকারি স্বীকৃতি দিলেন এই হাই পাওয়ার কমিটির। ওর মধ্যেই লুকিয়ে রয়েছে অ্যাকচুয়ালি দার্জিলিং এর মূল সমস্যা। একদিকে সমতল বনাম, এই যে প্রসেনজিৎ যে রিপোর্টটা করছিল যে সমতল আর পাহাড়ের যে সমস্যা, সেই সমস্যাটাকে আরো বেশি ইন্টেন্সিফাই করলো কিন্তু ওই হাই পাওয়ার কমিটির প্রভিশনটা। যে কমিটি রিভিউ করবার সুযোগ পেল যে সমতলের কোন কোন মৌজাগুলো দার্জিলিং এর সাথে যুক্ত হবে বা জিটিএ এর সাথে যুক্ত হবে। ফলে আলটিমেটলি পার্মানেন্টলি একটা সমস্যা আপনি কিন্তু ওই এগ্রিমেন্টের মধ্যেই জিয়ে রাখলেন।
ফলে এইখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য যে আমার পরিষ্কার কথা যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ আপনি করতে গিয়েছিলেন এবং জনগোষ্ঠীগত আন্দোলনের প্রেক্ষিতে, ফলে যে দরদের সাথে সেটা করার কথা ছিল সেই দরদের একটা অনুপস্থিতি কিন্তু আমার চোখে লেগেছে। বরঞ্চ আপনি উল্টো স্ট্র্যাটেজি কি নিলেন, উল্টো স্ট্র্যাটেজি নিলেন, একটা হলো গোর্খাদের মধ্যে ডিভিশন আনার চেষ্টা প্রশাসনিকভাবে, আর অন্যদিকে পলিটিক্যালি জিটিএর অন্তর্ভুক্ত যে এলাকাতে কিভাবে জিজেএম এর প্রাধান্যটা হ্রাস করা যায় তার জন্য কালচিনির থেকে আপনি বিধায়ককে টেনে নিলেন, অর্থাৎ তার দলের মধ্যে নিয়ে আসলেন। উইলসন চম্পমানি জিতেছিল পরিষ্কার গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে, সেই উইলসন চম্পমানিকে আপনি নিয়ে আসলেন নিজের দলে। পাশাপাশি আপনি পাহাড়ের যে 3টে মহকুমায় সেখানে গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থক যারা বিরাগভাজন ছিলেন তাদেরকে নিয়ে আপনি দলের কিন্তু বাড়বৃদ্ধি করতে লাগলেন, অর্থাৎ একটা কাউন্টার হেজিমনি, পলিটিক্যাল হেজিমনি করতে লাগলেন। আপনি মনে রাখবেন এটা জনগোষ্ঠীগত আন্দোলন, যে আন্দোলনে মর্মস্পর্শিতা দরকার, দরদ দরকার, সেই জায়গাটা কিন্তু না করে আপনি পলিটিক্যাল। আমি বিশ্বনাথ চক্রবর্তী একটা বিষয় জিজ্ঞাসা করব যে মুখ্যমন্ত্রী যখন পাহাড়ে গিয়েছিলেন আমরা দেখেছি মুখ্যমন্ত্রী যথেষ্ট আবেগ, যথেষ্ট দরদ দিয়ে এই পাহাড়ের সমস্যা মেটাবার জন্য চেষ্টা করেছিলেন এবং সেই সময় তার দেখে মনে হয়েছিল বিমল গুরুং এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা যৌথভাবে এই বিষয়টিকে অ্যাড্রেস করতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা অভিযোগ উঠছে এই তেলেঙ্গানা ইস্যুটিকে একদম সামনে এনে এবং তেলেঙ্গানা সম্পর্কে কংগ্রেস ওয়ার্কিং কমিটি মান্যতা দেবার পর এই বিষয়টি আবার মাথাচাড়া দিল। এটা তো রাজ্যকে খানিকটা বিব্রত করার প্রয়াসও তৈরি হয়ে গেল। আমি আপনার সাথে 100% একমত যে তেলেঙ্গানা ইস্যু যদি ইমিডিয়েট না আসতো, ইমিডিয়েট জিজেএম থেকে প্রতিবাদ আসতো না, পৃথক রাজ্যের দাবি তোলা হতো না। কিন্তু ভেতরে ভেতরে কিন্তু জনমুক্তি মোর্চা তাদের রাজনৈতিক ক্রাইসিস যখন তৈরি হতে লাগলো তারা কিন্তু প্রিপেয়ার্ড ছিলেন যে একটা সময় কিন্তু বাস্ট হতোই, অর্থাৎ হয়তো পুজোর আগে বা পুজোর পরে হতোই। অর্থাৎ জনমুক্তি মোর্চার পাহাড়ের যে রাজনৈতিক জমি যেটা তৃণমূল কংগ্রেস অল্টারনেটিভ ওয়েতে দখল করতে শুরু করেছে, সেখান থেকে কিন্তু একটা ক্রাইসিস, পলিটিক্যাল ক্রাইসিস অলরেডি ফেস করতে শুরু করেছিল বিমল গুরুংরা। তাদের পলিটিক্যাল ক্রাইসিস থেকে সার্ভাইভ করবার জন্যই কিন্তু মানে আজ না হোক কালকে, হয়তো আজকে তেলেঙ্গানা ইস্যুটা এসে গেছে তাই সঙ্গে সঙ্গে স্পার্ক করেছে, কিন্তু যদি তেলেঙ্গানা ইস্যু নাও আসতো আমি নিশ্চিত যে এই মুভমেন্টটা কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে দেখতাম, কারণ বিমল গুরুংদের অস্তিত্ব রক্ষার সাথে এই সেপারেট রাজ্য গঠনের দাবিটা সরাসরি যুক্ত রয়েছে। আমি কিশোর ভানের কাছে ঠিক এই জায়গা থেকে একটি প্রশ্নতে যাব, সেটি হচ্ছে যে এই যে পরিস্থিতি দাঁড়িয়েছে এখন এই মুহূর্তে, যে পাহাড়ের পরিস্থিতি দাঁড়িয়েছে, আমরা দেখতে পাচ্ছি পুজোর মুখে প্রায় 100 কোটি টাকা ট্যুরিজমে লস হচ্ছে। ভবিষ্যতে এই লস অনেকখানি বড় দিকে যেতে পারে। পাহাড়ের ইকোনমি কিন্তু দাঁড়িয়ে আছে মূলত ট্যুরিজমের ওপরে। তো আপনারা এই জায়গা থেকে যদি আপনারা রাজ্যভাগ, আপনারা বলেছেন যে আপনারা চান যে গোর্খাদের আলাদা এন্টিটি, সেই আলাদা এন্টিটি যদি রক্ষা করা সম্ভব হয় তাহলে রাজ্যের মধ্যে থেকে সেটা করা সম্ভব। এখন আপনারা কেন বলছেন যে রাজ্যের মধ্যে থেকে করা সম্ভব নয়? একদম এন্টিটি তো আমাদের দরকারই আছে, উইচ ইজ অনলি ওটা পসিবল আছে যদি স্টেটহুড হয়, আর কিছুতেই পসিবল নেই। এই জিটিএ এই সব ইট ইজ অনলি ইন্টারিম সিচুয়েশনস। আপনি ডিজিএসসি বলুন, জিটিএ বলুন, দিজ আর অল ইন্টারিম সিচুয়েশনস। এটা নিয়ে কিছুই সলভ হবে না, কখনোই হবে না। আমি জানি এটা পাহাড়ের লোকেও দেখছে, তারাও ফেড আপ হয়ে গেছে। জিনিসটা এখন এমন পরিস্থিতিতে চলে গেছে, নোবডি ইজ রেডি টু অ্যাকসেপ্ট এনি টক অ্যাবাউট জিটিএ অর এনি সাচ বডি। এখন হচ্ছে সোজা কথা, উই নিড পিপল টু ইমপ্লিমেন্ট হোয়াট দে হ্যাভ প্রমিসড, দ্যাটস অল। এখন রাজ্য সরকারের যে স্ট্যান্ড প্রমিসড they should implement the matter of statehood now. আমি আপনাকে একদম ক্যাটেগরিক্যালি প্রশ্ন করব যে কেন্দ্রীয় সরকার বলে দিয়েছেন গোর্খাল্যান্ড না, রাজ্য সরকার বলে দিয়েছেন গোর্খাল্যান্ড না, ঠিক এরকম একটি জায়গাতে পয়েন্ট অফ নো রিটার্ন রাজনীতির ক্ষেত্রে যেটা বলে, যদি এই অনমনীয় মনোভাব রাখা হয় তাহলে কিন্তু আপনাদের ইস্যু থেকে আপনারা বাইফার্কেট করে যাবেন। আপনাদের মূল ইস্যু গোর্খা জনজাতির রেস্টোরেশন, আপনাদের মূল ইস্যু গোর্খা জনজাতিকে একটা স্বীকৃতি দেওয়া। কিন্তু যদি কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে বলে যে না, পৃথক রাজ্য সম্ভব নয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনাদের নেক্সট ওয়ে অফ অ্যাকশন কি হবে? এরকম অগ্নুৎপাত, এরকম রক্তপাত, মানুষের মৃত্যু, এটাই কি হতে থাকবে? আমরা রক্তপাতে যেতে চাই না, আমরা সেটাতে নামিও নি। আমরা একটা পিসফুল মুভমেন্ট নিয়ে যেতে চাই। আমরা বন্ধ ডিক্লেয়ার করলাম, আমরা ধর্না ডিক্লেয়ার করলাম, আমরা সেটাতেই চলছিলাম। ওইখানে ইনসাইট করা হচ্ছে। আমি বললাম আগেই যে এটা ইনসাইট করা হচ্ছে, ভায়োলেন্স ইজ বিং ইনস্টিগেটেড just to finish with this movement.
আর এটাকে টুইস্ট করা যে এরা দে ওয়ান্ট টু টিয়ার বেঙ্গল অ্যাপার্ট, দে ওয়ান্ট টু টিয়ার ইন্ডিয়া অ্যাপার্ট। দেয়ার ইজ নো কোয়েশ্চেন অফ না সুরজজি, আপনার দাবিটা যদি মেনেও নেই, আপনি আমাদের বুঝিয়ে বলুন, আপনার দাবি যদি মেনেই নেই যে রাজ্য সরকার বল প্রয়োগ করে আপনার আন্দোলনকে দমন করতে চাইছে, যদি দমন করতেই পারে তাহলে তো আপনার আন্দোলনটা অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল, মানে শুরুতেই শেষ হয়ে গেল। পারপাস সার্ভ হবে কি করে? Purpose serve আমাদের প্রশ্ন কি করে? সেটাই, পারপাস সার্ভ হবে কি? Purpose serve হবে দেখি কি করে? পিপল কি, হোয়াট ইজ দ্য পিপলস ডিসিশন। মানে একটা কি আপনার মনে হচ্ছে না 1986 থেকে 88-তে যখন আপনার আন্দোলন করেছিলেন মানে ঘিসিং এর নেতৃত্বে, তখনের যে প্রেক্ষিত ছিল আর আজকে 2013-র প্রেক্ষিতটার মধ্যে একটা তফাৎ আছে। সেই সময় প্রেক্ষিতটা কি ছিল? প্রথমবার আপনাদের ভাবাবেগ অনেক বেশি ছিল। দুই, দলগতভাবে সিপিআইএম এর তরফ থেকে এক ধরনের রিটেলিয়েশন তৈরি হয়েছিল, মানে প্রতিরোধ তৈরি হয়েছিল, প্লাস পরবর্তী সময় সিআরপিএফ এসে যে প্রতিরোধ তৈরি করেছিল, সেখানে কিন্তু আপনাদের একটা লাইন অফ সাপ্লাই ছিল। কি তখন কিন্তু বৃহত্তম গ্রেটার নেপালের কনসেপ্টটা ছিল, ফলে নেপালের থেকে আপনারা অনেক সাহায্য পেয়েছিলেন সেই সময়, মানে এটা অভিযোগ আপনার মানে করা হয়। এবং শুধু তাই নয়, এনএসসিএম নাগাল্যান্ডের সেখান থেকে কিন্তু আপনার একটা আর্মসের একটা সরবরাহ ছিল, ফলে অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা সিআরপিএফকে রেজিস্ট করতে পেরেছিলেন। কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছিল যে ওরকম সীমান্ত এলাকায় যদি ট্রাভেলসটা দীর্ঘদিন চলতে থাকে তাহলে সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটি প্রবলেম হবে, এক্সটার্নাল সিকিউরিটি প্রবলেম হবে। ফলে রাজীব গান্ধী সরাসরি আপনাদেরকে আমন্ত্রণ করেন, তার মাধ্যমে কিন্তু জ্যোতি বসু, রাজীব গান্ধী এবং আপনাদের ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে একটা ডিজিএসি তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিত, রাজনৈতিক প্রেক্ষিত আর আজকে 2013 রাজনৈতিক প্রেক্ষিত এক নয়, কারণ আজকে কিন্তু গ্রেটার নেপালের কনসেপ্ট আর আসেনি। দুই নেপাল থেকে কোনো সাপ্লাই লাইন আপনার নেই। তিন হলো এনএসসিএম এর থেকে কোনো সাপ্লাই লাইন আপনার নেই। আজকে যদি মনে করে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে দমন করবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ে সেটাকে মানে ডিফিউজ করবে, তারপরে আপনি ইস্যুটাকে নিয়ে কি করে আগাবেন? যদি একটা পার্টি জিজেএম, যদি একটা পিপল গোর্খাস তারা ভারতীয় হয়ে থাকতে চায়, তারা ভারতীয় আইডেন্টিটি নিয়ে থাকতে চায়, সেটাকে কি আপনি এখন সেই নামই দিতে থাকবেন যে ওটা নেপাল নেপাল নেপাল? দিস ইজ নট নেপাল, দে আর ভারতীয় গোর্খাস। দে নিড আইডেন্টিটি উইদিন, দে হ্যাভ আ রাইট টু দেয়ার আইডেন্টিটি উইদিন ইন্ডিয়া, দে হ্যাভ আ রাইট টু দেয়ার আইডেন্টিটি উইদিন দেয়ার ওন প্লেস, দ্য টেরিটরি which was never part of Bengal before 1947. আমাদের প্রশ্নটা হলো we are not in any truck with any Nepal, there is no question. আর এই দাবিটাকে যদি সাইন করে ট্রাইপার্টাইট সিগনেচার হয়েছে যে এই দাবিটা স্টেটহুডের দাবিটাকে হ্যাঁ ফেলে দেওয়া হবে না, it will be taken up, it is always there in the GTA documents. Yes, it is there, this matter is there. এটাকে মমতা ব্যানার্জি বা কেন্দ্র সরকার মনমোহন সিং জি কেউ এটাকে ফেলে দেয়নি যে না এটা হবে না জিটিএর মধ্যে, এটা ইট ইজ নট টু বি মেনশনড হিয়ার, এটাকে ছেড়েই এটা জিটিএ হবে বা এটা ছেড়েই এই ত্রিপক্ষ ম্যাটারটা সাইন হবে। তো এটা তো হয়নি, which is a promise from everybody. ভারতবর্ষের প্রমিস আছে। কেন এখন প্রশ্নটা করছে, আমারও প্রশ্ন সেটা যে কি হবে যদি দেখা যায় যে প্রশাসনিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্যাটা মিটিয়ে দিলেন, অর্থাৎ সিআরপিএফ এর মাধ্যমে হোক, মানে আইন শৃঙ্খলাগত সমস্যা আসবে পরে, সেটাকে আইন শৃঙ্খলাগত সমস্যার দিক থেকে ট্যাকেল করে তিনি আন্দোলনটা দমিয়ে দিতে পারেন, তাহলে তো আপনার কাছে অপশন থাকলো না। মানে আপনার অপশন কি আছে? অপশন আছে, we will continue with the agitation no matter what, মানে কন্টিনিউ উইথ every Gorkha will continue with its agitation. আমি কিশোরজির কাছে একটি প্রশ্ন করব। কিশোরজি, আপনি তো জানেন ইংরেজরাও তো এসে কিশোরজি খুব মারলো লোক। আপনি জানেন ভারতবর্ষ একটা বিশাল দেশ, কার্বি ইতিমধ্যেই তারা পৃথক কার্বিল্যান্ডের দাবি তুলেছে, বোরো তারা ইতিমধ্যেই পৃথক বোরোল্যান্ডের দাবি তুলেছে, এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কামতাপুরীরা গ্রেটারের দাবি তুলেছে। অর্থাৎ যদি আপনাদের দাবির মান্যতা হয় তাহলে দেখা যাবে যে এই আন্দোলনগুলো আবার স্ফুরিত হবে, অর্থাৎ গোটা ইস্টার্ন ইন্ডিয়াতে একটা সাংঘাতিকভাবে আইন শৃঙ্খলার অবনতি হবে এবং গোটা ইস্টার্ন ইন্ডিয়াতে একটা কার্যত একটা বিদ্রোহ, একটা রেবেল একটা জায়গা তৈরি হবে। তো আপনারা কি সেটাই চান? We do not want the fabric of India to be destroyed and more nations to be created. We are absolutely against that. Neither our movement is to attach our place with any other country or any other nation. We're not into that. But identification of people, identity of the people and their self-respect has to be addressed. অর্থাৎ restoration of the Gorkhas. Yes, Gorkhas identity has to be absolutely taken up. আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম we are not talking about
Bodos or about Karbis or anybody. We are talking about our issue. The issue is সবচেয়ে পুরনো ইস্যু আছে এটা। সবসময় ইস্যুটাকে পিছিয়ে দেওয়া হয়। Now it is being trying to confuse this matter কি এটা হলে এখন ওটা হয়ে যাবে ওটা, এটা তো আগেও ছিল। সুরজি, ওদের ডিমান্ড যখন থেকে আছে। আচ্ছা, কেন্দ্রীয় সরকার যদি এই মুহূর্তে সিদ্ধান্ত, মানে বিভিন্ন জায়গায় তো রাজ্য গঠনের দাবি উঠছে, কেন্দ্রীয় সরকার যদি একটা সিদ্ধান্ত নেয় যে সেকেন্ড স্টেট রিঅর্গানাইজেশন কমিশন, অর্থাৎ দ্বিতীয় রাজ্য পুনর্গঠন কমিশন 1956 পর দ্বিতীয়বার গঠিত হবে এবং তারা কনসিডার করবে কোন মাপকাঠির মাধ্যমে পৃথক রাজ্য আরো তৈরি করা যায় কিনা, অর্থাৎ সেকেন্ড রিঅর্গানাইজেশন কমিশন যদি তৈরির প্রস্তাব আসে, সেই ক্ষেত্রে আপনার হেজিটেশন থেকে সরে আসবেন? For the time being, there is no such decision from our side in this matter. মানে রাইট এট দিস মোমেন্ট ওরা At বলছে this যে moment, পয়েন্ট অফ we নো are রিটার্ন, absolutely- পয়েন্ট অফ নো রিটার্ন। Absolutely, আমি we are absolutely on আমি this. আপনার কাছে একটা জায়গায় যাব, আপনারা বারবার Point of যেটা no- বলেছেন যে ইটস এ মুভমেন্ট অফ রেস্টোরেশন, Yes. অর্থাৎ গোর্খা জনজাতির রেস্টোরেশন। তো এই ক্ষেত্রে যদি রাজ্য সরকার এরকম কোনো প্রস্তাব দেয়, জিটিএ কে মোর পাওয়ার ওখানে জিটিএ কে দেওয়া হলো, জিটিএ উইল অ্যাক্ট, অফকোর্স দে উইল আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম দে উইল এনজয় দ্য 100% অটোনমি। সেক্ষেত্রে আপনারা কি রাজি হবেন? What is the development of even 150 kilometer down south of Kolkata? What do you expect? 550 kilometers above? What do you expect? জলপাইগুড়িতে কিছুদিন আগে দাদাকে জিজ্ঞেস করলাম সেখানকার রোড কন্ডিশন কেমন। আজ পর্যন্ত সেই রোড কন্ডিশন কি আছে নিজেই বললেন যে এখনো একদম বাজে অবস্থা। কটা ইউনিভার্সিটি আছে, এই একটা এখন অ্যানাউন্স হয়েছে, একটা একটু আগে হয়েছে, এই হচ্ছে ব্যাপার। উপরে পাহাড়ে দেখুন একটাও ইউনিভার্সিটি নেই। So many years of India's independence. I am not blaming anybody, but so many years of India's independence. Who has thought about it? জিটিএর এগ্রিমেন্টে সুরজি একাধিক প্রস্তাব ছিল। না, আমি আইটিআই থেকে শুরু করে আমি কিশোর ভানকে 18.5 lakh people and you don't have a university for আমি them. আপনাকে আরেকটা প্রশ্ন করব। ইয়েস, অফকোর্স, যে প্রচুর ছাত্রছাত্রীকে কলকাতায় পড়তে আসতে হয়, প্রচুর ছাত্রছাত্রীকে অন্য রাজ্যে যেতে হয়, এই ডিমান্ডটা অত্যন্ত সঙ্গত। আমি সমাধানের পথে যাওয়ার কথা বলছি। আমি বলছি যে আমরা এই আলোচনা থেকে একটা সমাধানের পথ খুঁজব। সেখানে যদি দেখা যায় যে আমরা দেখছি 1980 সাল থেকে ঘিসিং এবং তার পরবর্তী পর্বে বিমল গুরুং, যিনি একসময় ঘিসিংয়ের অনুগামী ছিলেন, তারা যে আন্দোলনটা চালাচ্ছেন সেই আন্দোলনের নেট আউটকাম হচ্ছে একটা দার্জিলিং গোর্খা হিল ডেভেলপমেন্ট কাউন্সিল এবং একটা হচ্ছে জিটিএ। এই দুটো পাওয়া গেছে। তো আমার প্রশ্ন, এই দুটো পাওয়ার পর আপনারা কি ডেভেলপমেন্ট করলেন? স্টেট তো করেনি আমি ধরছি, কিন্তু দুটো অটোনমাস বডি ছিল যারা এই ডেভেলপমেন্ট করার পথে যেতে পারতো। আপনাদের অ্যাচিভমেন্ট কি? এক বছরের কি অ্যাচিভমেন্ট আপনি দেখুন। আমি ঘিসিংয়ের কথা গাড়ি বলছি। চালিয়ে দেখুন। আপনি ঘিসিংয়ের আমলের বলছি, সেই সময় অ্যাচিভমেন্ট কি? ঘিসিংয়ের সময় কি অ্যাচিভমেন্ট আছে? নাথিং। পটহোলড রোডস, যেটা আমরাও পেয়েছি, পটহোলড রোডস। কিন্তু আপনার কাছে তো ফান্ড ছিল। জল কিনতে হচ্ছে, উপরে জল কিনতে হয়, রাইট? ঠিক আছে? সিনচার লেক ইজ ডিটোরিয়েটিং, সিনচার ইজ ডিটোরিয়েটিং। চা বাগান বিকেম ডেড। তাহলে একটা প্রশ্ন কি আসবে চা না? বাগান বিকেম ডেড। তাহলে একটা প্রশ্ন আসবে না, ডিজিএসসি তৈরির পরে আপনার রেসপন্সিবিলিটি পালন করতে পারেননি? DGSC is not for us. মানে না, ওটা ওর দায়িত্ব আছে। আমার দায়িত্ব নেই। আপনার দায়িত্ব না হোক। বিমল গুরুং was part of it. বিমল গুরুং was part of it. আপনি লেগেসি বহন বিমল গুরুং করছেন। কেন বেরিয়ে গেল ওখান থেকে? বিমল গুরুং বেরিয়ে গেল। Why did he come out? GNLF He has seen, মানে জেজেএম ইজ এ লেগেসি saw. Now, আচ্ছা, he saw the misrule at that point and কিশোরজি, he moved out. কিশোরজি, He saw the misrule. আপনার লেগেসি অস্বীকার করতে পারেন? জিজে, GNLF এর you cannot legacy- blame me for predecessor আমি কি বোঝার করেছে চেষ্টা তার করছি। জন্য আমাকে ব্লেম করা তো ঠিক নেই। না, একদমই GNLF তাই, এর থেকে একদম তাই। GNLF এর Mr. থেকে Bimal Gurung was not at the helm of No, DGSC. he was in charge of sports. He was in charge of sports and but youth he was development. not running হ্যাঁ, DGSC. কিন্তু আপনার লেগেসি তো একটা Who আছে। is running DGSC? ওই মুখগুলোই তো মোটামুটি। Then Didi should be blamed for everything which happened during the last 34 years. না না, না। Is it okay? না, And because tomorrow if আমি somebody comes there, you আমি should যে be blamed জায়গাটা for ধরতে anything. চাইছি, দেখুন, এটা আপনি এক একটা অটোনমিতে যাচ্ছেন, আপনি মানে পারফর্ম যদি না করতে পারেন তাহলে এই প্রশ্নটা আসবে না। Performance-এ আপনি আসবে না, এই এক ডিজিএসসি আপনি বছরের চালালেন মধ্যে- কয়েক এই এক বছরের মধ্যে আপনার আপনি যদি- পারফরম্যান্স কি? আপনাকে আমি বলছি একটা সোজা কথা, power without I will not give responsibility. you the power
to work. You are getting power without performing on responsibility. surface আমি শিলান্যাস করছি একটা জিটিএ, but I do not give you the power to act. ডিবেটের লাস্ট পার্টে এসেছি আমি। কিশোরজিকে কি একটা করব? কথা বলবো, কিশোরজিকে একটা কথা বলবো। কিশোরজি, ধরুন এরকম একটা সমাধানের রাস্তায় আমরা এই হাই পিচে স্টুডিও থেকে গেলাম, যদিও আমাদের হাতে ক্ষমতা নেই, আমরা শুধু সাজেস্ট করতে পারি। যদি এই রকম একটা সাজেশন আসে যে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে যদি জিটিএ কে আলাদা করা হয়, অর্থাৎ জিটিএ তারা ফুল অটোনমি নিয়ে কাজ করবে এবং দে উইল ওয়ার্ক ফর দ্য গোর্খা পিপল অনলি, এবং গোর্খা পিপলের জন্য তাদের যা যা করা স্টেট তাকে অ্যাসিস্ট করবে, ফান্ড ডিসবার্সমেন্ট করবে এবং সেই ফান্ড প্রপারলি এই জিটিএ সেটাকে ডিসবার্স করবে, ইউনিভার্সিটি হবে, মেডিকেল কলেজ হবে, এই রকম সমস্ত বিষয়গুলি আসবে, ডেভেলপমেন্টের জন্য আরও কাজ করা হবে। সেক্ষেত্রে আপনারা কি গোর্খাল্যান্ডের দাবি থেকে সরে আসবেন? সিন্স ইন্ডিপেন্ডেন্স এই ম্যাটারটা চলছে, আজকে যখন জিটিএর একটা ফেলিয়ার পজিশন এসে গেছে বিকজ অফ সো মেনি রিজনস উইচ আই হ্যাভ টোল্ড ইউ, এখন এইসব নিয়ে ডিসকাশন মেক্স no sense to the people over there. Forget about a party, it doesn't make sense to the people. Ajke it is not just GJM standing for this issue. Other parties have all solidified with GJM in this matter. It is because it is a people's movement. If the people get fed up, যদি পাবলিক ফেড আপ হয়ে যায় এক জায়গায়, what can you do? কি বোঝাবেন এখন? এখন যা ওদের এখন একই মাত্র ওদের একই ডিমান্ড রয়েছে। কিশোরজি, এই আনরেস্টের জন্য যদি পাহাড়ের ইকোনমি ডিস্টেবিলাইজড হয়, তাহলে কি পিপল আপনাদের সঙ্গে থাকবে? আজকে পিপল, ওখানকার পিপল, ওরাও বোঝে যে একটা আন্দোলনের জন্য স্যাক্রিফাইস দিতে হয়, স্যাক্রিফাইস দিতেই হয়। কোনো আন্দোলন কোথাও যেন হয়, যে কোনো স্টেটহুডের জন্য হয়, যে কোনো প্রান্তে হয়, সেখানে ইউ হ্যাভ টু গিভ স্যাক্রিফাইস, ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস দি প্রেজেন্ট ফর এ ফিউচার, আদারওয়াইজ নো ফিউচার ইজ ক্রিয়েটেড। অর্থাৎ আপনি বলছেন যে ভারতবর্ষের আজাদির জন্য কোটি কোটি লোক তার লাইফ স্যাক্রিফাইস করেছে, তার প্রেজেন্টটাকে স্যাক্রিফাইস করেছে, বাড়ি থেকে নিয়ে গিয়ে যা আছে দিয়ে দিয়েছে। কেন? ওই আন্দোলনটা যেন হোক, ব্রিটিশ যেন ওখান থেকে চলে যাক, ভারত স্বাধীন হোক। আমরা তো ভারত থেকে স্বাধীন হওয়ার কথা বলছি না, আমরা নিজের এস্টাবলিশমেন্ট অফ আর রাইটস এন্ড আর আইডেন্টিটি বলছি উইদিন দ্য প্রেমিসেস অফ ভারত, within the premises, not within the premises of West Bengal. We have never been part of West Bengal till 1947. So we are not asking for something ki apni amake Bardwan diye din, apni amake Midnapur diye din, ba apni amake Malda diye. This is not a talk on that. We are only asking for that. একটা রেলিভেন্ট কোশ্চেন আসছে, which was never part. শুনুন না, 2400 যেখানে আমরা আগে থেকেই ছিল, 2400 বর্গ কিলোমিটার এলাকা অ্যাডমিনিস্ট্রেটিভলি ভায়াবল হবে একটা স্টেটের ক্ষেত্রে, ইকোনমিক্যালি ভায়াবল হবে একটা স্টেটের ক্ষেত্রে? এই প্রশ্নটা yes again that's a very viable point. আজকেই আমরা যদি 2200 কোটি টাকা অ্যানুয়ালি, অ্যারাউন্ড 2200 কোটি টাকা প্লাস ক্রিয়েট করতে পারি রেভিনিউ ফর দ্য স্টেট, যখন আমাদের পাওয়ার প্রপার নেই হাতে, 2200 কোটি টাকা ঠিক আছে, 200 কোটি नो सर 200 तो मिलता है, बट रेवेन्यू जनरेट होता वहां से। 2200 कोटी आज कोई छोड़ना नहीं चाहता, किस लिए? आपको पास कोई स्टेट छोड़ने नहीं चाहेगा। कोई डेटा है आपको? डेटा आपको मिल जाएगा, आपको हेड ऑफिस से 2200। अगर आप देखिए, आज अगर अथॉरिटी मिलता है, आज अगर गोरखास को अपने आप डेवलप करने का चांस मिलता है अपना स्टेट, वी कैन डबल दैट इन नो टाइम, आई एम टेलिंग यू। Whether it is not just tourism which runs Gorkhaland areas, it is not tourism only. Tourism ছাড়া হাইড্রোইলেকট্রিক আছে, এডুকেশন আছে, মেডিকেল প্লান্টস আছে, হার্বাল প্লান্টস এর লাইন আছে, টিম্বার আছে, টি আছে, there are other things also we can develop. কিশোরজি, এই I know we don't have much of flat land, so a lot of big factories cannot be 2200 কোটি টাকা, so many other 2200 কোটি টাকার বেশিরভাগ অংশ যদি গোর্খা জনজাতি রেস্টোরেশনের জন্য ব্যয় করতে রাজি থাকে স্টেট, তাহলেও কি আপনারা বলবেন যে আমাদের পৃথক গোর্খাল্যান্ড চাই, আমরা পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যাব? It is not possible for any state or any center to give everything. That Not we everything, understand, because আমরা যখন একটা we are part of a bigger nation, ভারতবর্ষ, we have certain duties, that fund is needed for various things, defense and other, petrol, this that whatever, है ना? We agree, but আজকে আপনি যদি সিকিমকে দেখেন, what is their area in comparison to us? What is the fund they get as a state? What is the fund? Sikkim 7000 স্কয়ার কিলোমিটার।
but what is the sort of fund they get for that annual fund? কি পায় ওরা? আপনি দেখুন ওটা। অর্থাৎ- And what is it we are অর্থাৎ- getting? কিন্তু জয়ন্ত আমি লাস্ট দুটো And word বলবো। they have the power to দেখুন, আমি administrate themselves. ভারতবর্ষের বিভিন্ন জাতীয় মানে জাতিসত্তার আন্দোলন দেখেছি এবং আমি যেহেতু জলপাইগুড়িতে আমার বাড়ি, ফলে আমি সেই সময় 86 থেকে 88 তে গোর্খা আন্দোলনটাও দেখেছিলাম ফার্স্ট ফেজের। আমার যেটা মনে হয়েছে যে জনগোষ্ঠীগত আন্দোলনে কিন্তু আপনার টিট ফর ট্যাট পলিসি দিয়ে কিন্তু চালানো খুব কঠিন, মানে খুব কঠিন। বরঞ্চ ডায়ালগ মানে আলোচনার জায়গা ওপেন রাখতে হবে, স্পেস ওপেন রাখতে হবে। মানে বিমল গুরুংরা তাদের দিক থেকে নানা কথা বলতেই পারেন, কিন্তু আমাদের রাজ্য প্রশাসনকে কিন্তু মানে টিট ফর ট্যাট যদি পলিসি নেয় তাহলে কিন্তু ঠিক বুমেরাং হয় না, একদম একদম ফলে dialogue- আমার মনে হয় যে ডায়ালগ এইসব ওপেন রাখা ক্ষেত্রে- দরকার, এইসব ক্ষেত্রে ডায়ালগ আমরা ওপেন শুধু রাখা বলি- দরকার। এইসব ক্ষেত্রে ডায়ালগ এন্ড মোর ডায়ালগ আমরা আমি যদি শুধু রাফ এন্ড টাফ বলতে থাকি, that doesn't work. অর্থাৎ আজকের এই অনুষ্ঠান থেকে একটা জায়গা আমরা অন্তত পক্ষে বেরোতে পারলাম, সেই জায়গাটা হচ্ছে এটা কিশোর ভানজিও বললেন যে ডোন্ট অ্যাক্ট রাফ অ্যান্ড টাফ, বরঞ্চ ডায়ালগ এবং আরো নমনীয়তা, আরো সহানুভূতি, আরো Space, সহমর্মিতা আলোচনার নিয়ে space। এই যে মুভমেন্ট অফ রেস্টোরেশন এটাকে বিচার করতে হবে। যদিও কিশোরজিরা আমি জানি খুব অভিমান ক্ষুব্ধ ওরা, কারণ দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষ তারা তাদের ন্যায্য দাবি পাচ্ছে না বলে অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন, আমরা লক্ষ্য রাখবো যে তিনি ভবিষ্যতে এই রাফ অ্যান্ড টাফ অ্যাটিটিউড থেকে সরে গিয়ে অন্ততপক্ষে ডায়ালগের রাস্তা ওপেন করেন কিনা। অন্ততপক্ষে আজকের এই হাই পিচ অনুষ্ঠান থেকে একটা জায়গা আমরা বার করতে পারলাম, মোর অ্যান্ড মোর ডায়ালগ, সংবেদনশীলতার সঙ্গে, তাহলে হয়তোবা এই সমস্যার সমাধান হবে। ধন্যবাদ কিশোরজি আমাদের Thank সঙ্গে you. যোগ দেওয়ার জন্য, ধন্যবাদ বিশ্বনাথ চক্রবর্তী আমাদের সঙ্গে